ঢাকার শীত প্রায় শেষ। ভাবলাম শীতের শেষ প্রহরে ঢাকার বাইরে কোথাও একটু ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ধুলা, জ্যাম, ভাঙা রাস্তা, ডিভাইডার ছাড়া হাইওয়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন পথে আছি। ঢাকা সিলেট মহাসড়ক। দুর্ঘটনা যেন এই মহাসড়কের নিত্যদিনের ঘটনা। ভোরের আবছা আলোয় চাকন্যা স্ট্যাচু আমাদের স্বাগত জানালো শ্রীমঙ্গলে। চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শীতের শ্রীমঙ্গল বছরের বাকি সময়টা থেকে একটু আলাদা। সবুজে ঘেরা শ্রীমঙ্গল যেন শীতে কোথাও বেড়াতে যায়। সবুজের থেকে ধূসর বেশি, ধূসর চা বাগান। যেন মাত্রই সেলুন থেকে চুল ছেটে আসলো। যেইটুকু সবুজ আছে সূর্যের আলো ছাড়া তেমন একটা ফোটে না। আমাদের গাড়ি চলছে বাগানের মাঝখান দিয়ে পিচ ঢালা পথে। সকালের আলো এখনো ফোটেনি। ঠেলাগাড়িতে কাঁচা সবজি নিয়ে বাজারমুখী অনেকেই। দুই চাকায় কেউ কেউ কর্মস্থলে পৌঁছাচ্ছে। আমাদের গাড়ি চলছে তো চলছেই। কোথায় দাঁড়াবো এখনো ভাবিনি। গ্র্যান্ড সুলতান পার হয়ে আরেকটু সামনে আগালাম। ফিনলে চা বাগানের কোল ঘেঁষে সাদ্দামের চায়ের দোকান। শীতের সকালে চা বাগানের ভেতর দাঁড়িয়ে চা খাওয়া আর চা বাগানের অপরূপ সৌন্দর্য অবলোকন করা। পয়সা কিন্তু এইখানেই উসুল। সারা রাতের পথ পাড়ি দিয়ে এখন মনে হচ্ছে না, সকালটা এমনই চেয়েছিলাম। সকালের প্রথম চা শেষে আমরা নূরজাহান চা বাগানের দিকে আগালাম। উঁচু নিচু টিলায় ভরপুর এই চা বাগান। কোথাও পিচ ঢালা রাস্তা কিন্তু একটু ভাঙা, আবার কোথাও আধা পাকা ইটের সলিং। নূরজাহান চা বাগানের ভেতর দিয়ে আমরা শর্টকাট নিয়ে চলে গেলাম মাধবপুর চা বাগানে। এই চা বাগানের রাস্তা বেশ ভালো। এই চা বাগানে আসলে আপনি অনেক বানর দেখতে পারবেন, রাস্তায় কিংবা বাগানের ভেতর শুধু বানর আর বানর। এই যে আমরা দেখতে পাচ্ছি বানর, এখানে অনেকগুলা বানর। এই যে দেখেন বানর, কত বানর! ওয়াও, ওই রোডে দেখ কতগুলা। আজকে অনেকগুলো বানরের সাথে অনেকগুলো বানরের দেখা। আমার মনে হয় আমরা কোনো না কোনো ভাবে বৃষ্টি পাবো। ঘণ্টাখানেক চা বাগানের পথ মারিয়ে আমরা মাধবপুর লেকের সামনে পৌঁছালাম। দিয়েছি টিকিটের টাকা দিয়েছি, তুই যা। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মাধবপুর লেকে। এটি শ্রীমঙ্গলে অবস্থিত, শ্রীমঙ্গলের কমলগঞ্জে। এবং আমরা যার সাথে এসেছি মূলত
সে সুদূর দুবাই থেকে আমাদের জন্য চলে এসেছে বাংলাদেশে এবং আজকে আমরা তাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। বাট আনফর্চুনেটলি এই ট্রিপ প্ল্যান করার পরের যে ঘটনা সেটা হচ্ছে যে এই আমরা ট্যুর প্ল্যান করছি বাসে, তারপরে রিসোর্ট পাচ্ছিলাম না, রিসোর্টও ম্যানেজ হয়েছে শেষমেশ। তারপরে চাঁদের গাড়ি টাড়ি সব কিছু অ্যাডভান্স করে ঢাকা থেকে আমরা রওনা হইতাম 31 তারিখ, মানে হয়েছি অলরেডি। তো এর ভিতরে একটু প্ল্যান চেঞ্জ। আমাদের ভাই, আমাদের বন্ধু আর পা ভাঙিয়ে গেছে ভাইয়া, যে কিনা ছোটবেলায় আমাদের সাথে কি চালায় পাইলট হইছে আই ডোন্ট নো, বাট এখন অনেক কিছু চালায়। পাইলট হইছি, এখন হুন্ডা চালায় পাইলট, আর দূরে গেলে গাড়ি চালায় পাইলট। তুই কি চালাইতে যায় এই পাউডা ভাঙছিস সেইটা কো? There's a long story. I had a bike and I was riding very fast. Then boom, 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 touch. টাস And that is what happened. I can't walk properly, so he's helping me. এই যে, hey bro, how are you? তো হচ্ছে সামনে হচ্ছে কি জানি ভাইটা, মাধবপুর লেক। এই লেক আসতে আমার আধা ঘন্টা লাগতেছে। আমি ঘুরে ঘুরে যাচ্ছি, তবু আমি লেক দেখে ছাড়বো ইনশাল্লাহ। কুতকুত সালের দিকে চা বাগানে সারা বছর সেচ দেওয়ার জন্য মূলত এই লেকটি তৈরি করা হয়। পদ্ম, শাপলা, নানা প্রজাতির মাছ আর পাখিদের নিয়ে অদ্ভুত সুন্দর এই লেক। চারপাশে ছোট বড় টিলা আর মাঝখানে পানিতে টইটম্বুর এই লেক। ধরেন আপনার কখনো নিরুদ্দেশ হয়ে যেতে ইচ্ছা করতেছে, তখন আপনি কি করবেন? সত্যি সত্যি নিরুদ্দেশ হয়ে যাবেন? না, এরকম চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। শ্রীমঙ্গলে আসবেন, এইখানে রাধানগরে একটা রিসোর্ট আছে, নাম নিরুদ্দেশ। এই রিসোর্টটার কোনো স্পেশালিটি নাই, নামটা হয়তো স্পেশাল হইতে পারে, বাট কোনো স্পেশালিটি নাই, বাট ইউ ফিল বেটার। এরকম একটা গাছতলা আছে, ছোট্ট একটা কটেজ, 2টা রুম, হয়তো কিছু মানুষ, সামনে একটা বারান্দা। আপনার প্রিয়জনকে যদি সাথে করে নিয়ে নিরুদ্দেশ হয়ে যেতে চান, তাহলে আপনি নিরুদ্দেশ হয়ে নিরুদ্দেশে এসে তারপর এই দোলনাতে বসে আপনার প্রিয় মানুষকে সাথে করে দোল খেতে পারবেন এই লিচু গাছ তলায় বসে। আশেপাশে বেশ কিছু টিলা, ছোট ছোট টিলাগুলোতে আনারসের চাষ করা হয়। আমি এই টিলা ধরে উপরের দিকে গিয়েছিলাম, অনেকগুলো টিলা পাড়ি দেওয়া যায় এই টিলাতে উঠে। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, ভালো ছিল বলতে আজকে শীতটা কম ছিল। জানুয়ারির শেষ এবং মনে হচ্ছিল শীতেরও শেষ।
Don't look there. শাহিন, এই শাহিন, হ্যালো হ্যালো শাহিন। সফরসঙ্গীর পায়ের যা অবস্থা, তাকে নিয়ে লাউয়াছড়ার ভেতরে ঢোকার সাহস করলাম না। তাই বাইরে থেকেই এক কাপ চা খেয়ে শেষ বিকেলটা শহরের পাশেই চা বাগানের মাঝে অলস কাটিয়ে দিলাম। থাকে আসাম ভাই, আমার একবার সুন্দরবন যাওয়া উচিত, বুঝছো? সময় নিয়ে 1 সপ্তাহ। সুন্দরবনে একদিন 2030 না, লেটস ডু দিস ইনশাআল্লাহ। সন্ধ্যায় চামুং রেস্টুরেন্টে বেশ ভালোই আড্ডা দিলাম আমরা। রং বেরঙের বাতি আর বারবিকিউয়ের ধোয়া, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। চামুংয়ে বারবিকিউ শেষে রিসোর্টে ফিরলাম আমরা। রিসোর্টের 4 দেয়ালের মাঝে রাতটা বন্দি থাকতে একটুও মন চাইছে না। গাড়ির ভেতরে টেন্ট ছিল, মনকে কিছুতেই মানাতে পারলাম না। টেন্ট নিয়ে টিলার পথ ধরলাম। আনারস আর লেবু বাগান, ফল নেই কোনোটাতেই। চারদিকে শুনশান নীরবতা। নিস্তব্ধতা ভেঙে আমরা উপরের দিকে উঠছি। পায়ের নিচে পাতার মর্মর শব্দ যেন নিস্তব্ধতাকে ভেদ করছে। ঘন অন্ধকার চারপাশ, চারদিকে ঝিঝি পোকার ডাক। টেন্ট পিচ করতে সমতল জায়গা পেতে আমাদের একটু বেগ পেতে হলো। অবশেষে বেশ ভালো একটা জায়গা পেয়ে গেলাম। শুরু হলো আমাদের ভ্রাম্যমান ঘর বানানো। গান আর আড্ডায় নিমেষেই রাত পার।
আজ বেশ বেলা করে ঘুম ভাঙলো আমাদের। ছোট ভাই ফারুক আমাদের নিয়ে চললো বিশেষ কিছু দেখাবে বলে। ফিনলে চা বাগানের ভেতর দিয়ে রেল লাইন পাড়ি দিয়ে আমরা কোনো একটা বাংলো দেখতে যাচ্ছি। প্রবেশ করলাম ফিনলে টি এস্টেটের জিএম বাংলোতে। শত বছরেরও পুরনো এই বাংলো, চারপাশে ফুল আর ফুল, ঘর ভরা সব অ্যান্টিক জিনিস। এ যেন এক জাদুঘরে প্রবেশ করলাম। জিএম ভদ্রলোকের আতিথেয়তায় আমরা মুগ্ধ। জলখাবার আর চা না খেয়ে আমাদের ফিরতে দিলেন না। অনেক অনেক পুরনো না, অনেক পুরনো। থ্যাংক ইউ ভাইয়া। বাংলো ছেড়ে ফিরতে মন চাইছে না মোটেও। ইস, এমন একটা বাংলো যদি আমার হতো। মনে পড়ে গেল সেই জাফলং ভ্যালির লাল বাংলোর দিনগুলো। মন খারাপ করে ফিরে চললাম ঢাকার পথে।